কয়েকদিন মা থাকাতে বেশ আরাম করলেও আজকে কিন্তু রান্নাবান্নার দায়িত্ব আমার। মাঝখানে যেদিন রোদসীর পরীক্ষা ছিল না, ওই দিন কিন্তু মা কাজে আবার বাসায় গিয়েছিল, মানে সাভারে গিয়েছিল। আবার পরীক্ষার সময় চলে আসবে, তো মাঝখানে যেহেতু একদিন মা বাসায় নেই আর সকালবেলায়, তাই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। খুব বেশি রান্নাবান্না করব না, দুপুরে তো একটা তরকারি রান্না করি বেশিরভাগ। আর আজকে এই ট্যাংরা মাছগুলোর সাথে পাতলা করে আলু কেটে দিয়ে তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু আঠা আঠা ঝোল করে রান্না করব। আর এইদিকে আমি ফ্রিজ থেকে গরুর পায়া ভিজিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কুরবানির মাংসের সাথে যে পায়াগুলো এসেছিল। আজকে আমি নিহারি বানাবো, তো তখন আর বানানো হয়নি, আজকে ভিজিয়ে দিয়েছি। যেহেতু দুপুরে রান্না একটাই, ভাবলাম পাশাপাশি এটাও তৈরি করে ফেলি। নিহারি তৈরি করার জন্য গরুর এই পায়াগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ এর মধ্যে ময়লা, পশম, কাঠের গুঁড়ো অনেক কিছুই লেগে থাকে। তো একদম ভালো করে আমি প্রথম একটা একটা করে বেছে বেছে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নেহারি তৈরি করতে গেলে পায়া তো অনেকটা সময় ধরে জাল করতে হয়, তো আমি ভাবলাম যে একটা বড় হাঁড়িতে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিব। প্রথমে সেদিনের নতুন হাঁড়িটা নিয়েছিলাম, শখ হলো ওটাতেই রান্না করব। পরবর্তীতে মনে হলো যে না, ওটাই রান্না করা ঠিক হবে না, যেহেতু নলি মানেই তো হাড়। আর এই হাড়গুলো যেহেতু অনেকটা সময় জাল করা হবে আর মাঝে মধ্যে তো নাড়াচাড়াও দেওয়া হবে, তো তখন যদি হাড়ের খোঁচায় ননস্টিকটা নষ্ট হয়ে যায় কোথাও কোথাও, সেই চিন্তা করে আর সেই হাঁড়িটা নিলাম না। মানে নতুন জিনিস তো, তাই যত্নটা একটু বেশি। আমি যেভাবে নেহারি রান্না করি অনেকের সাথেই হয়তো এটা মিলবে না। আমি প্রথমেই কিন্তু অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে বেশি করে পানি দিয়ে তারপর হচ্ছে নেহারিটা বসিয়ে রাখি। আর এটা কিন্তু একদম ডিম আঁচে 5-7 ঘন্টা জাল হবে। অনেকে আবার গ্যাস সাশ্রয় করতে এই ক্ষেত্রে প্রেসার কুকারের সাহায্য নিয়ে থাকে, তো আমার কাছে না প্রেসার কুকারে দিলে মনে হয় কি, প্রেসার কুকারের শীষের সাথে নলির অনেকটা তেল বের হয়ে যায়। একদম বড় প্রেসার কুকার হলে ঠিক আছে, আর আমার যেহেতু খুব বেশি বড় প্রেসার কুকার নেই, প্রেসার কুকারের সাইজটা একটু ছোট, তাই সব কিছু চিন্তা করে আমার কাছে চুলায় করতেই ভালো লাগে। তো এই তো আমি সব ধরনের মশলাপাতি অল্প অল্প করে দিয়ে বেশি করে পানি দিয়ে নিহারিটা একটা চুলায় বসিয়ে দিলাম। এখন অন্য চুলায় দুপুরের জন্য একটা তরকারি রান্না করে নিব। আর বলেছিলাম না, ট্যাংরা মাছ দিয়ে আলু পাতলা করে কেটে দিয়ে তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা ঝোল করে রান্না করব। তার জন্যই তো আমি আলুগুলোকে ঠিক এইরকমভাবে পাতলা করে নিয়েছি। যাই হোক, আলু কেটে রান্না বসাবো, তার আগে রান্না থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আর এই বিরতির মধ্যে আপুদের সাথে খুব সুন্দর 3টা 3 পিস আমি শেয়ার করছি। রিজনেবল প্রাইসের জমজম সুইস কটন এখন সবার পছন্দের তালিকায় শীর্ষে, আমিও তার ব্যতিক্রম নেই। তো আমার পছন্দের 3টা 3 পিস আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। প্রথমত এই যে 3 পিসটা, এটা আমাকে পরা অনেকেই দেখেছেন। এই ড্রেসটা সব মিলিয়ে এত সুন্দর, এটার ফ্রন্ট সাইডটা যেমন সুন্দর তেমনি সুন্দর স্লিভসের অংশটা। ত্রিভুজ আকৃতির ডিজাইন করা, এর পেছনের অংশটাও অনেক বেশি সুন্দর। তার সাথে রয়েছে একদম ম্যাচিং করা একটা প্যান্টের কাপড় এবং এর ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এটা প্রথমে বুটিক্সের মধ্যে থাকলেও এখন কিন্তু জমজম সুইসের মধ্যে রিজনেবল প্রাইসে চলে এসেছে। এরপর খুব সুন্দর আরেকটা 3 পিস শেয়ার করব। এটা হচ্ছে এই 3 পিসটা, যেটা এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমি রোদসীর জন্য একটা রেখেছিলাম, তবে এটা আপুদের এত বেশি পছন্দ হয়েছে যে পরবর্তীতে রোদসীরটাও আমাকে দিয়ে দিতে হয়েছে। এরপরও এই 3 পিসটা এত বেশি আপুরা চেয়েছেন যে আমরা আর কাউকে দিতে পারিনি, তবে এবার অল্প কিছু আবার রিস্টক হয়েছে নব ফ্যাশন পেজে। তবে এর মধ্যে একটা রোদসী রাখবে, বলল যে এবার কিন্তু তুমি আর মিস করবা না। তো এই 3 পিসের ফ্রন্ট সাইডটা যেমন সুন্দর, এটার স্লিভসটাও ঠিক তেমনি সুন্দর। এটার প্যান্টের কাপড়ের কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর এবং এর সাথে এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। মেয়ের আবদার হচ্ছে এটা যেন এবার তাকে একটা বানিয়ে দেওয়া হয়। তো এবার তাকে একটা বানিয়ে দেওয়া হবে অবশ্যই, আর বানানোর পর আপনাদের সাথে শেয়ার করব। এরপর এই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দের। এই 3 পিসটা আমি নিজে বানাবো। এটার কালার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটা মিষ্টি বেবি পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশন, মানে দেখলেই চোখ ঠান্ডা শীতল হওয়ার মতো একটা কালার আমার কাছে মনে হয়, এবং ডিজাইনটাও আমার কাছে মনে হয় একদম চক্ষু শীতল করার মতো। এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা। আর আমার বেশি ভালো লাগে এর হচ্ছে হোয়াইট কালারের যে ওড়নার কালার কম্বিনেশনটা করেছে সেটা। কেন জানি এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই 3 পিসটা পরার পর এই গরমে অনেক শান্তি অনুভব হবে, তাই না? তো এবারে জমজম সুইস কটন 3 পিসগুলোর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর। প্রাইসটাও চলে এসেছে অফার প্রাইজে, তাই আপুদের পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারেন। যাই হোক, রান্নার বিরতি শেষ, এবার চলে এসেছি আবার রান্নায়। আলুগুলো তো আমি পাতলা পাতলা করে কেটেই নিয়েছি, এরপরেই তো ভালো করে ধুয়েও নিচ্ছি।
আর এইদিকে হচ্ছে টেংরা, পাবদা এই ধরনের মাছ আমি বরাবরই লবণ মেখে ঘন্টা খানিকের মতো রেখে দিয়ে তারপর হচ্ছে কষিয়ে রান্না করি। আর পাবদা মাছেও তো প্রথমে আমি লবণ মেখে রেখেছি, দেখেছেন আপুরা। আর এখন আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও প্রথমে ধুয়েই লবণ মেখেছি কিন্তু পরবর্তীতে লবণ মাখার পর কিন্তু আবার একটু ভালো করে ধুয়ে নিতে হয়। তো এরপরেই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে যেহেতু রান্না করব, আর আমার কাছে কাঁচা টমেটো ছিল না, মানে নর্মাল টমেটো ছিল না, ফ্রোজেন টমেটো ছিল। তো এই তো ফ্রোজেন টমেটো আমি থেতো করে নিয়ে মশলার মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আলু দিয়ে নিয়েছি। আলুটা আগেই কষিয়ে 50%-এর মতো আমি সেদ্ধ করে ফেলি। আর এরপর হচ্ছে মাছ দিই, যেহেতু এই টাইপের মাছগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর বেশি রান্না করতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে। এই চিন্তা করেই কিন্তু আমি আগেই আলু কষিয়ে এবং কষানোর মাধ্যমে প্রায় অর্ধেক সেদ্ধ করে পরবর্তীতে মাছ দিয়ে থাকি। যাই হোক, মাছ দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তো আমি পানি দিয়ে দিয়েছিলাম। মাছ হচ্ছে এইদিকে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। ওই দিন অবশ্য ধনিয়া পাতা একদমই ছিল না, আর একটু বেশি থাকলে ভালো হতো। আর একদম নামানোর আগ মুহূর্তে আমি কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর যতটুকু ধনিয়া পাতা ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। আর এখানে যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু টেনে যাবে, যেহেতু তরকারিটা আলু দিয়ে রান্না করা হয়েছে। যাই হোক, আমার রান্না কমপ্লিট। আর এই হলো আমার সেই ট্যাংরা মাছ আলুর ঝোলের তরকারি, যেটা দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এরপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, পুরোটা দিন মানে দুপুর 12টা থেকে ধরতে গেলে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত একদম ডিম আঁচে নেহারি ফুটেছে। নেহারিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে হাড় থেকে যতটুকু যা ছিল সব একটু খুলে আসা শুরু করেছে আর একদমই সব কিছু নরম হয়ে গেছে। তো এখন আমি এটাকে রান্না করে ফেলবো। আর বলেছিলাম না, অনেকের নেহারি রান্নার সাথে আমার রান্না হয়তো মিলবে না, কারণ এইখানে অনেকেই বাগার বা ফোড়ন যেটাকে বলে সেটা দেয়, কিন্তু আমি একদমই ওইভাবে রান্না করি না। প্রথমে আমি অল্প অল্প মশলা দিয়ে তো নেহারি সেদ্ধ বসিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। এরপর কিন্তু আমি আবারও মাংসে যা যা মশলা ব্যবহার করা হয় সেই সব মশলা অল্প অল্প করে দিয়ে আবার একটু মশলা কষিয়ে নিই, এবং এই কষানো মশলার মধ্যে পরবর্তীতে নেহারি আবার ঢেলে দিই। আর এভাবে যখন রান্না করি তখন আমার পরিবারের সবাই কিন্তু বলে যে অনেকের হাতের নেহারির চাইতে এইভাবে রান্না করার পর নাকি আমার হাতের নেহারি খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও এটা যার যার পছন্দ, আর নিজের বউয়ের হাতের বা মায়ের হাতের রান্না খেতে তো সবারই ভালো লাগে। তো আমার পরিবারের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কেউ অন্যভাবে নেবেন না। না, আমি এখানে আসলে রান্না শেখাতেও আসি না, আবার কাউকে কোনো উপদেশ দিতেও আসি না, জাস্ট হচ্ছে আমি কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আমার নেহারি রান্নার ফাইনাল লুক, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর পরের দিন যেহেতু রতুষির আবার পরীক্ষা ছিল, তাই সন্ধ্যায় মা ভাই আবার চলে এসেছিল। আর আজকে সন্ধ্যায় চা নাস্তায় আমি কিন্তু নেহারি আর পরোটা ভেজে দিয়েছিলাম। তাতে বানানো রুটির চাইতে আমার কাছে এই ফ্রোজেন পরোটা দিয়ে নেহারি খেতে মনে হয় বেশি ভালো লাগবে, সেই চিন্তা করে আমি ঝটপট লো ফ্যাটের কিছু ফ্রোজেন পরোটা ভেজে নিলাম সবার জন্য। সবাই অনেক মজা করে নেহারি এবং পরোটা দিয়ে সন্ধ্যা চা নাস্তাটা করলো, যদিও পরবর্তীতে ভারী না হওয়ার কারণে রাতে কেউই ওভাবে আর ভাত খায়নি। আমারই সুবিধা হয়েছিল, আমার এক কাজে দুই কাজ শেষ। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।